সাংবাদিক হিসেবে অনেক রাজনৈতিক উত্থান পতনের খুব কাছ থেকে উত্থান পতনগুলো আপনি দেখেছেন। তো গত বছর আমরা দেখলাম যে বাংলাদেশে একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান ঘটে গেল। তারপর কেউ বলছে যে দেশ এগিয়ে যাচ্ছে, আবার কেউ কেউ বলছেন দেশ চোরাভালিতে তলিয়ে যাচ্ছে। অভ্যুত্থান পরবর্তী এমন অভিনব বাংলাদেশ আপনি কিভাবে দেখছেন? আপনার এই বাংলাদেশকে কেমন লাগছে? দেখুন, একটু শুরু থেকে যদি গোড়া থেকে আসি, যেহেতু আপনি আগে বললেন যে বেশ কয়েকটি রাজনৈতিক পট পরিবর্তন আমি দেখেছি। ধরেন যখন 90 এরশাদ বিরোধী আন্দোলনে, তখন আমি খুব স্কুলে পড়তাম যদিও, কিন্তু আমি ছোটবেলা থেকে রাজনীতি সচেতন, ফলে এরশাদ বিরোধী আন্দোলনে সেই স্কুল থেকে আমি সম্পৃক্ত ছিলাম। সেটা একটা একটা পর্যায়ে, তখন আমি ছোট, ওই বিষয়টা আনতে চাই না, কিন্তু আমার মাগুরার নির্বাচনের কথা মনে আছে। এরপরে 96-এ যখন আওয়ামী লীগ আন্দোলন করে, আমার খুব ভালো করে মনে আছে। এছাড়া আমি নিজে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলাম, বলতে পারেন যে নেতৃত্বের পর্যায়ে ছিলাম। 1/11 ঘটনা, তখন তো আমি সাংবাদিকী পুরো দস্তুর মতো আমি খুব ক্লোজলি কভার করেছি। কিন্তু এইবারের ঘটনাটি একেবারেই অনবদ্য, একেবারে ভিন্ন। এটা আপাতত দৃষ্টিতে দেখলে মনে হবে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। আসলে এর পেছনে ছিল একটা গভীর খাদ কিংবা ফাঁদ। কারণটি হচ্ছে যে ধরেন আমরা প্রত্যেকের আমাদের কিছু জেনেটিক কোড আছে। আপনি যখন আপনার কম্পিউটারটা অন করবেন, একটা পাসওয়ার্ড আছে, রাইট? আমাদের কিন্তু একটা জাতিগত পাসওয়ার্ড আছে। আমাদের জাতিগত পাসওয়ার্ড হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। আমাদের এই আন্দোলনে, যেটি আন্দোলন আমি এখন আর বলি না, কারণ এটি কোনো আন্দোলন আসলে ছিল না। কিন্তু এই ঘটনায় এটি একটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র, পরিকল্পিত প্লট, যেখানে আমাদের কোড ব্যবহার করে, আমাদের জাতিগত কোড ব্যবহার করে আমাদেরকে ওই ঘটনায় ফেলা হয়েছে। সেই জাতিগত কোড ব্যবহার করার জন্য আমাদের মনস্তত্ত্ব গবেষণা করা হয়েছে। আমরা কোন ঘটনায় কেমন রিয়াক্ট করি জাতিগতভাবে, ব্যক্তিগত না, কিন্তু সেগুলি সব দীর্ঘদিন ধরে অ্যানালাইসিস করে সেই মতো করে পুরো বিষয়টি সাজানো হয়েছে। যে কারণে আমি নিজে 16 জুলাই যখন দেখলাম আবু সাইদ দুহাত প্রশস্ত করে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে গেছে, আমি নিজে শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করেছিলাম। আর এগুলি এখনো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমার আছে। আপনি কি দু একটা উদাহরণ দেবেন যে কিভাবে মানে তারা এই যে আমাদের মহান মুক্তিযুদ্ধ সেটাকে পুঁজি করে কি কি করেছে তারা এই আন্দোলনের দুই একটা পয়েন্ট যদি বলতেন? জি, দেখুন, তারা কি আমাদের যেই অসহযোগ আন্দোলন মুক্তিযুদ্ধের আগে, তখন যেই অসহযোগ আন্দোলনের যেই ধাপগুলো, যে ভাষাগুলো তারা সেইভাবে করে সেই শব্দগুলো চয়ন করেছে। তারা প্রত্যেকে মাথায় আমাদের জাতীয় পতাকা বেঁধেছে, রাইট? কারণ আপনি কোনোভাবে তাদের সন্দেহ করতে পারবেন না, কারণ এটা এটা কিন্তু আমাদের কোডের, জাতিগত কোডের একটি সিম্বল, রাইট? আমার মুক্তিযুদ্ধ আমার সবচেয়ে বড় সম্পদ, আমার সবচেয়ে বড় পাসওয়ার্ড, রাইট? সেটিকে তারা, বঙ্গবন্ধুর ভাষণ আমার সবচেয়ে বড় পাসওয়ার্ড, মুক্তিযুদ্ধের স্লোগান, জাগরণী গান, হ্যাঁ, এগুলি কিন্তু সব তারা এই আন্দোলনে ব্যবহার করেছে। কেন বলছি তাহলে? এটি ব্যবহার করা কি অন্যায়? না, কোনো ব্যবহার করা অন্যায় নয়, কিন্তু এর পরে তারা এসে বলল আমরা এগুলো মানি না। তাদের আসল উদ্দেশ্যটি কি তখন আমরা পেলাম, শুরু করলো, হ্যাঁ, তু নিকলা ছুপা রুস্তম, রাইট? কিন্তু তারা দ্বিজেন্দ্রলাল রায়ের সেই ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, আমি যখন দেখি হাজারো কণ্ঠে লাখো কণ্ঠে এই গানগুলো হচ্ছে, আমারও ভালো লেগেছিল। আমারও মনে হয়েছিল যে তারা পরে বুঝলাম যে হ্যাঁ, ছুপা রুস্তম বের হয়ে গেছে এবং তারা গণজাগরণ মঞ্চটাকে কপি পেস্ট করেছে বলে অনেক ক্ষেত্রে আমার মনে হয়েছে। না 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 আসাদ, এটি ভুল হবে। গণজাগরণ মঞ্চ একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, একেবারে ওই যে আমার মুক্তিযুদ্ধের কোড। যখন আপনি দেখলেন যে কাদের মোল্লার ফাঁসি হবে না, হ্যাঁ, কাদের মোল্লা, আমি তা বলিনি, আমি আন্দোলনের ধরন, মানে আমি তাদের উদ্দেশ্য বলিনি। আমি বলেছি যে তারা, আমরা যেরকম শাহবাগ আন্দোলনে মাথায় পতাকা বাঁধা, কপালে বা এই দেশাত্মবোধক গান পরিবেশন এবং
নারী পুরুষের অংশগ্রহণ, বিভিন্ন পেশা শ্রেণী পেশার মানুষের উপস্থিতি, সেটাকে ওরা কপি পেস্ট, মানে ওইখান থেকে ধারণা নিয়েছে কিভাবে মানুষকে একতাবদ্ধ করা যায়, এবং এইখানে এসে পেস্ট করেছে, কিন্তু সেখান থেকে ওই যে সুপার রুস্তম বের হয়ে গেছে তাদের উদ্দেশ্য সফলের পর। সিম্বলগুলি ওই যে আমাদের কোডগুলো নিয়েছে, কোডগুলো নিয়ে আমাদেরকে উন্মুক্ত করেছে। ধরেন আমরা যখন দেখলাম আমাদের সন্তানরা গুলিতে মারা যাচ্ছে, আমাদের পুলিশ আমাদের সন্তানদেরকে মেরেছে, কে ঘরে বসে থাকবে? আপনি আমাকে বলুন তো একটু। আমরা তো সেই জাতি নই, সে যেই ক্ষমতায় থাকুক না কেন, আমরা কিন্তু ওই জাতি নই যে আমরা দেখবো যখন আমাদের সন্তানদেরকে গুলি করে মানুষ, আমার পুলিশ আমার সন্তানকে গুলি করে মেরে ফেলছে, আমি তখন ঘরে বসে থাকবো না। এবং যাদের আজকে দেখুন কার লাশ দরকার ছিল, সরকারের কিন্তু কোনো লাশ দরকার ছিল না। এবং কেউ এই প্রশ্নটি তোলে না যে রাবার বুলেটে কারো মৃত্যু হয় না, রাবার বুলেটে মারা যায় না, রাবার বুলেট মরণঘাতী কোনো বুলেট নয়। তারপরে এভাবে করে যে মানুষ, মানে এই কিশোররা মারা গেল, এর পিছনে দরকার ছিল লাশ। যাদের আজকে বেনিফিশিয়ারি তারা এর পেছনে কাজ করেছে, এগুলো এখন একদম দিবালোকের মতো স্পষ্ট। হ্যাঁ, 7.62 সম্ভবত। তো এই আলোচনাগুলো আমরা প্রথমে মনে হয়েছিল যে এটা ভুয়া, কিন্তু এখন তো দেখি ঘটনা তো একটি ভিডিও মুগ্ধের ছড়িয়ে, মানে এখন দেখা যাচ্ছে অনেক জায়গায় যে মুগ্ধ তো রোড ডিভাইডারে বসেছিল, তো বসে থাকা একটা মানুষকে গুলি করলে কম বেশি তো আপনি তো অনেকগুলো আন্দোলনের সাথে যুক্ত বা নিজের চোখে দেখেছেন, তা আমরা তো কেউ শিশু নই, বুঝতে পারি আমরা একটু। ঠিক আছে, আমি বুঝলাম আপনার এই ইয়াটি পেলাম। আর একটা ঘটনা বলি, দেখুন আন্দোলনের সময় একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল এবং আমরা সবাই স্তম্ভিত হয়ে গেছিলাম। সেটি হচ্ছে গিয়ে একটি ছেলে, সে একটি কার্নিশে ঝুলে আছে পুলিশের ভয়ে, তাকে 3 থেকে 4 বার গুলি করা হয়েছে সেই কার্নিশে ঝুলে থাকা ছেলেটিকে। হ্যাঁ, তো সবাই কিন্তু আমরা তখন তো এত ঘটনা ঘটছে, আপনি কোন ঘটনা কিভাবে খেয়াল করবেন? তো আমরা দেখি যে পুলিশ একজনের পর একজন পুলিশ এসে তাকে গুলি করছে ওই কার্নিশে ঝুলন্ত থাকা অবস্থাতে, এবং তার গায়ে গুলিগুলো লাগছে। পরে কি দেখলাম ওই ছেলেটি কিন্তু বেঁচে আছে। তার মানে রাবার বুলেটে আপনি যত কাছে থেকে গুলি করেন না কেন, আপনি রাবার বুলেটে মানুষ মারা যায় না, যদি মারা যায় ব্যতিক্রম, এত মানুষের মৃত্যু হতে পারে না। কিন্তু সুলতান আপা দেখেন, এই যে 7.62 বলতে আমি থেমে গেলাম, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা আমেরিকায় বড় হইনি, আমরা বন্দুক সম্পর্কে জানি না। আমরা তো দেখি একটা বন্দুক তাক করছে, এখন এটা রাবার বুলেট নাকি এটা টিয়ার শেল নাকি এটা AK-47, আমাদের তো বাংলাদেশের মানুষের ধারণা নাই। ফলে আমরা যদি বিভ্রান্ত হয়েছিও, সেখানে যেমন কৌশল ছিল, যারা সুপার উস্তম তারা কৌশল করেছে, আবার পুলিশেরও তো দায় আছে। এইভাবে বন্দুক তাক করবে কেন, সে অন্যভাবে নিবৃত করতে পারতো কিনা। যাই হোক, আমরা এই বিষয়টা অনেক বিস্তারিত। দেখুন পুলিশের তো অবশ্যই দায় আছে, পুলিশের দায় নাই এ কথা, মানে ধরেন রাবার বুলেটে মানুষ মারা যায় না এই কথা বলে আপনি তো এটা জাস্টিফাই করা যায় না যে পুলিশের দায় নাই। সত্য তো না, আমি তাই বুঝতে পারছি যে আমরা ওইটাই বুঝতে, মানে যেমন অনেক দেশে গান লিগাল, আপনি চাইলেই গান রাখতে পারেন, তো আমাদের তো সেটা লিগাল না। আমরা তো জানি না, বন্দুক মানে খেলনা পিস্তল দেখাইলেও কেউ মানুষ টাকা পয়সা দিয়ে দেয়, সেখানে পুলিশ দেখতেছে ঠা 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 এরকম গুলি করতেছে, শব্দ তো হচ্ছে, এখন গুলি কোথায় যায় লাগতেছে। না 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 না, এখানে আপনার বুঝতে হবে। দেখুন এই যে এখন গণজাগরণের উদাহরণটি আপনাকে তুলি, গণজাগরণের যে 5ই মে যেদিন শাপলা চত্বরে হেফাজতিরা অবস্থান গ্রহণ করেছিল, দেখুন সাংবাদিক হিসেবে আমি নিজে অনেক খুব গভীরভাবে তদন্ত করেছি। ওই সময় অধিকার 63 জনের একটি তালিকা প্রকাশ করেছিল যে এরা নাকি এদেরকে হত্যা করা হয়েছে। আমি সেই তালিকা ধরে একটি একটি করে ওই তালিকা ধরে সন্ধান করেছিলাম, আমি একটি হত্যাকাণ্ডেরও প্রমাণ পাইনি। এখন তাহলে তখন এই যে সেদিন রাতের বেলায় ঢাকা শহরের মানুষ ঘুমাতে পারেনি, কারণ এত গোলাগুলির আওয়াজ ছিল, রাইট? আমরা কিন্তু প্রথমবারের মতো এই আওয়াজ দেখেছি। এটি যে আওয়াজ, হ্যাঁ, এটি যে কি যেন বলে, সাউন্ড গ্রেনেড। হ্যাঁ, সাউন্ড গ্রেনেডের সঙ্গে পরিচিত কিন্তু ওই আমাদের সেই অর্থে প্রথম। এর আগে কিন্তু সাউন্ড গ্রেনেডের সঙ্গে আমাদের সেই অর্থে পরিচয় নেই,